আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তারেক রহমানকে অভিনন্দন জানালেন যেই বিশ্ব নেতারা। ইরানে ফের সরকার বিরোধী কর্মসূচির আহ্বান রেজা পাহলাভির। দ্বিতীয় মার্কিন বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে। যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত 2। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তারেক রহমানকে অভিনন্দন জানালেন যেই বিশ্ব নেতারা। জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এজন্য দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। আজ শুক্রবার 13 ফেব্রুয়ারি সকালে এই অভিনন্দন বার্তার খবর এক্স ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। ভারত, নরেন্দ্র মোদি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল ভোটের জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার তারেক রহমানকে ফোন করার তথ্য নিজেই জানিয়েছেন নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে এক পোস্টে মোদি জানান, জনাব তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে অসাধারণ জয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানিয়েছি। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে তার প্রচেষ্টায় আমার শুভেচ্ছা এবং সমর্থন জানাই। তিনি আরও লিখেছেন, গভীর শিকড়ে আবদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কযুক্ত দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে আমি আমাদের উভয় দেশের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুর 1টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই শুভেচ্ছা বার্তা জানান। পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, বাংলাদেশের সব ভাই বোন ও জনগণকে জানাই আমার শুভেচ্ছা এবং আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য আমার তারেক ভাই, তার দল এবং অন্যান্য দলকে অভিনন্দন জানাই। সবাই ভালো থাকুন, সুখে থাকুন। তিনি আরও বলেন, আমাদের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক সব সময় বজায় থাকবে, এটাই আমরা কামনা করি। মালদ্বীপ। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। শুক্রবার 13 ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই অভিনন্দন জানান। মোহাম্মদ মুইজ্জু তার বার্তায় জানান, তিনি উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছেন এবং মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে নিতে একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের অংশীদারত্ব আগামী বছরগুলোতে নতুন সুযোগ সৃষ্টি করার পাশাপাশি আরও শক্তিশালী হবে। নেপাল। তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। এতে দুই দেশের দ্বিপাক্ষীয় সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোস্টে তিনি লিখেছেন, নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অসাধারণ বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। তিনি আরও উল্লেখ করেন, আমাদের প্রতিবেশী সম্পর্ক জোরদার করতে এবং পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে সহযোগিতা সুসংহত করতে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি উন্মুখ। পাকিস্তান। শেহবাজ শরীফ। তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে একথা জানান। তিনি বলেছেন, আমি নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি, যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বাংলাদেশের সঙ্গে আমাদের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম বহুমুখী দ্বিপাক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা যায় এবং দক্ষিণ এশিয়া ও এর বাইরেও শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের যৌথ স্বপ্ন এগিয়ে নেওয়া যায়। পাশাপাশি সফলভাবে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও তিনি শুভেচ্ছা জানিয়েছেন। ইরানে ফের সরকার বিরোধী কর্মসূচির আহ্বান রেজা পাহলভির। ইরানের সর্বশেষ শাহের নির্বাসিত পুত্র নিজ দেশে সরকার বিরোধী কর্মসূচির আহ্বান জানিয়েছেন, যাতে তা জার্মানি ও অন্যান্য দেশে অনুষ্ঠিত বিক্ষোভের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। তার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত রেজা পাহলভি, যিনি 1979 সালের ইসলামী বিপ্লবের রাজতন্ত্র উৎখাতের আগে দেশত্যাগের পর আর ইরানে ফেরেননি, শনিবার মিউনিখ, টরন্টো ও লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভের ডাক দিয়েছেন। তার লক্ষ্য ইরান নিয়ে আন্তর্জাতিক পদক্ষেপের দাবি তোলা। এক্সে দেওয়া এক পোস্টে বৃহস্পতিবার পাহলভি দেশের ভেতরে ইরানিদের নিজ নিজ বাসা ও ছাদ থেকে স্লোগান দেওয়ার আহ্বান জানান। জানুয়ারিতে চূড়ান্ত রূপ নেওয়া সড়ক বিক্ষোভ কঠোর দমনপীড়নের মাধ্যমে কর্তৃপক্ষ দমন করে। অধিকার সংগঠনগুলোর দাবি, এতে হাজারো মানুষ নিহত হয়েছে।
পাহলভি বলেন, প্রবাসী ইরানিরা শনিবার বৃহত্তর আন্তর্জাতিক সমর্থন সংগঠিত করতে বিক্ষোভ করবেন, যা তিনি ইরানের লায়ন অ্যান্ড সান বিপ্লব বলে উল্লেখ করেন। এটি সাম্রাজ্যিক পতাকার প্রতীকের প্রতি ইঙ্গিত। তিনি আরও বলেন, এই চেতনায় আমি আপনাদের 14 ও 15 ফেব্রুয়ারি সন্ধ্যা 8টায় নিজ নিজ বাসা ও ছাদ থেকে কণ্ঠ তুলতে আহ্বান জানাচ্ছি। আপনাদের দাবি জানান, ঐক্য প্রদর্শন করুন। অদম্য সংকল্প নিয়ে আমরা এই দখলদার শাসনের উপর বিজয়ী হব। পাহলভির শুক্রবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে, যা আন্তর্জাতিক কোনো অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার বিরল সুযোগ। এএফপি যাচাই করা ভিডিওতে দেখা গেছে, চলতি সপ্তাহে ইরানে ইসলামী বিপ্লবের বার্ষিকী উদযাপন চলাকালে কড়াকড়ি দমনপীড়ন সত্ত্বেও মানুষ সরকার বিরোধী স্লোগান দিচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির তথ্যমতে দমনপীড়নে 7,005 জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বিক্ষোভকারী। তবে অধিকার সংগঠনগুলো সতর্ক করে বলেছে, প্রকৃত সংখ্যা সম্ভবত আরও বেশি। ইরানি কর্তৃপক্ষ সহিংসতার জন্য দাঙ্গাবাজদের দায়ী করেছে এবং অভিযোগ করেছে যে তাদের শপথকৃত শত্রু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উস্কানি দিয়েছে। দ্বিতীয় মার্কিন বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরীকে ক্যারিবীয় সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রার নির্দেশ দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার এই পরিকল্পনার সঙ্গে পরিচিত একজন ব্যক্তি জানিয়েছেন। এ সিদ্ধান্ত এসেছে এমন সময় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নেবেন কিনা তা বিবেচনা করছেন। ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের এই পদক্ষেপ, যা প্রথম প্রকাশ করে দ্য নিউ ইয়র্ক টাইমস, ফলে অঞ্চলে 2টি বিমানবাহী রণতরী ও তাদের সঙ্গে থাকা যুদ্ধজাহাজ মোতায়েন থাকবে। ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে তেহরানের উপর চাপ বাড়াচ্ছেন। সামরিক চলাচল নিয়ে কথা বলার অনুমতি না থাকায় সূত্রটি নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী এবং 3টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার 2 সপ্তাহেরও বেশি আগে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাহাজটিকে ভূমধ্যসাগর থেকে ক্যারিবীয় অঞ্চলে পাঠান। সে সময় প্রশাসন একটি আকস্মিক অভিযানের আগে ব্যাপক সামরিক উপস্থিতি গড়ে তোলে, যার মাধ্যমে তৎকালীন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়। এই পদক্ষেপটি ট্রাম্পের জাতীয় নিরাপত্তা কৌশলের সঙ্গেও সাংঘর্ষিক বলে মনে হচ্ছে, কারণ ওই কৌশলে বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় পশ্চিম গোলার্ধের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, তার প্রশাসনের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে তা হবে অত্যন্ত ভয়াবহ। গত সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্র ওমানে পরোক্ষ আলোচনা করেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তির সময়সীমা সম্পর্কে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমার ধারণা আগামী 1 মাসের মধ্যে, এরকম কিছু একটা সময়ের মধ্যেই। যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত 2। যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির একটি ছাত্রাবাসে বৃহস্পতিবার রাতে বন্দুক হামলায় 2 জন নিহত এবং আরও 1 জন আহত হয়েছেন। এ ঘটনায় ক্যাম্পাস জুড়ে লকডাউন জারি করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটি একটি ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গদের জন্য প্রতিষ্ঠিত কলেজ। বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রাত প্রায় 9:15 মিনিটে হিউজেইন সুটস ছাত্রাবাস কমপ্লেক্সের একটি অ্যাপার্টমেন্টে গুলির ঘটনা ঘটে। ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত কোনো তথ্য পাওয়া যায়নি, এমনকি হামলাকারীকেও এখনও পলাতক আছে কিনা সে বিষয়েও নিশ্চিত কিছু জানানো হয়নি। বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও নিহতদের পরিচয় বা আহত ব্যক্তির শারীরিক অবস্থার বিষয়ে নিশ্চিত তথ্য প্রকাশ করেনি। সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটিতে 3,000-এর বেশি শিক্ষার্থী অধ্যয়ন করে। এটি অরেঞ্জবার্গ শহরের 2টি ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গদের জন্য প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একটি। নদী তীরবর্তী এই কলেজ শহরটি অঙ্গরাজ্যের রাজধানী কোলম্বিয়া থেকে প্রায় 40 মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত। অন্য বিশ্ববিদ্যালয়টি হল ক্লাফলিন বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জননিরাপত্তা দফতরের ফোন লাইনে দায়িত্বে থাকা এক ব্যক্তি জানান, ঘটনাটি সম্পর্কে কোনো তথ্য দেওয়ার এখতিয়ার তার নেই। বিশ্ববিদ্যালয় জানিয়েছে তারা গুলির ঘটনার তদন্তের জন্য সাউথ ক্যারোলাইনা রাজ্য আইন প্রয়োগকারী বিভাগকে দায়িত্ব দিয়েছে এবং শুক্রবারের সব ক্লাস বাতিল করা হয়েছে।